আজকের ইন্টারনেটের জমানায় দুটো জিনিস প্রায় উঠে যেতেই চলেছে। এক হলো এনসাইক্লোপিডিয়া আর আরেকটা হলো ডিকশনারি। অথচ এইমাত্র কিছুদিন আগে পর্যন্ত এই দুটো জিনিস না থাকলে আমাদের বিন্দু মাত্র চলত না। আজ এই দুটো জিনিসেরই গল্প শোনাবো আপনাদের। বাংলায় এনসাইক্লোপিডিয়াকে বলা হয় বিশ্বকোষ, আর এই বিশ্বকোষ দিয়েই বাগবাজার অঞ্চলে রয়েছে একটা সরু গলি, বিশ্বকোষ লেন। কিন্তু একটা রাস্তার নাম হঠাৎ এনসাইক্লোপিডিয়া হবে কেন বলুন দেখি? আসলে এই রাস্তার শেষেই রয়েছে বিশ্বকোষের রচয়িতা নগেন্দ্রনাথ বসুর বাড়ি। নগেন্দ্রনাথ বসুর এই বিশ্বকোষ শুধু বাংলাতেই প্রথম নয়, সেটা ছিল যে কোনো ভারতীয় ভাষায় লেখা প্রথম আধুনিক এনসাইক্লোপিডিয়া। বিশ্বকোষ রচনার কাজটা 1887 সালে শুরু করেছিলেন রঙ্গলাল মুখোপাধ্যায় আর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তবে পরে সেই কাজের ভার নিজের কাঁধে তুলে নেন নগেন্দ্রনাথ বসু। প্রায় 22 বছর ধরে খেটে খুঁটে 22 খণ্ডে প্রকাশ করেন এই বিশ্বকোষ, যার প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল 1911 সালে। কিন্তু এখানেও কিন্তু তিনি থেমে থাকেননি। 1931 সালে হিন্দিতেও তিনি আরেকটা 24 খণ্ডের বিশ্বকোষ প্রকাশ করেছিলেন এবং 1933 সালে আরো কিছু শব্দের ভান্ডার নিয়ে বিশ্বকোষের কাজ শুরু করেছিলেন তিনি। অবশ্য সেই কাজটা তিনি শেষ করে যেতে পারেননি, সম্পাদনা করতে করতেই মৃত্যু হয় তার। আপনাদের আগেই বললাম যে বাংলা বিশ্বকোষটা প্রকাশ হয়েছিল 1911 সালে, আর 1915 সালে কলকাতা কর্পোরেশন এই রাস্তার নাম বদল করেছিল। আগে এই রাস্তার নাম ছিল কাটাপুকুর বাইলেন, আর 1915 সালে নগেন বাবুর এনসাইক্লোপিডিয়ার নামে হয় বিশ্বকোষ লেন। বইয়ের নামে কলকাতার রাস্তার নামকরণের ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক একটা ব্যাপার। অন্যান্য দেশে যে ব্যাপারটা খুব কমন সেটা বলা উচিত না, তবে এই ধরে নিন পোর্টসমাউথে একটা রাস্তার নাম নীল গেমেনের একটা বইয়ের নামে করা হয়েছে, দি ওশান এট দ্য এন্ড অফ দ্য লেন। অথবা ফ্রান্সের মোপেলিয়ারে রয়েছে হারম্যান মেলভিলের লেখা সেই বিখ্যাত উপন্যাস মোবি ডিকের নামে রু মোবি ডিক। এইরকম আরো উদাহরণ দেওয়া যায়। তবে কলকাতায় বইয়ের নামে রাস্তার নাম এই বিশ্বকোষ লেন ছাড়া আর মাত্র একটা রাস্তার ক্ষেত্রেই রয়েছে। আপনাদের কারো যদি সেই রাস্তার নাম জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আচ্ছা, এই জন্য না হয় একটা হিন্টও দিচ্ছি আপনাদের। এই রাস্তাটা আমাদের ম্যাডক স্কোয়ারের খুব কাছেই রয়েছে, আর যেই বইয়ের নামে রাস্তাটা রয়েছে সেই বইটা লিখেছিলেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। তার ছেলে বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় সেই রাস্তার উপরেই ওই বইয়ের নামেই একটা বাড়ি তৈরি করেছিলেন। এই হলো আপনাদের হিন্ট। এবারে দেখাই যাক যে আপনাদের মধ্যে কে এই উত্তরটা দিতে পারে। যাই হোক, ফিরে আসি আমাদের আজকের গল্পে। এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম এনসাইক্লোপিডিয়ার কথা, অর্থাৎ নগেন্দ্রনাথ বসুর বিশ্বকোষের কথা। এবারে আসি বাংলার ডিকশনারির গল্পে। আর এর সাথেও কিন্তু জুড়ে আছে এই বিশ্বকোষ লেনের নগেন্দ্রনাথ বসু। আপনারা অনেকেই হয়তো রাজা মিত্র পরিচালিত একটি জীবন সিনেমাটা দেখেছেন, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন গুরুদাস ভট্টাচার্য নামের একটি চরিত্রে। এই সিনেমাটা আসলে তৈরি হয়েছে বুদ্ধদেব বসুর লেখা একটা ছোট গল্পের আধারে, এবং অনেকেই বলেন যে গুরুদাস ভট্টাচার্য চরিত্রটি আর কেউ নন, স্বয়ং বঙ্গীয় শব্দকোষের রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রতিশরে জমিদারি সেরেস্তার কাজ করতেন, আর সেখানকার জমিদার কে ছিলেন জানেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। একবার রবীন্দ্রনাথ প্রতিশরে গেলেন জমিদারির দেখভাল করতে। আলাপ হলো হরিচরণের সাথে। জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি তো দিনে সেরেস্তার কাজ করেন, রাত্রিতে কি করেন? হরিচরণ উত্তর দিলেন, সন্ধ্যার পর কিছুক্ষণ সংস্কৃতের আলোচনা করি, কিছুক্ষণ একটা বইয়ের পাণ্ডুলিপি দেখে প্রেসের কপি পাণ্ডুলিপি প্রস্তুত করি। পাণ্ডুলিপি? আমায় একবার দেখিও তো। রবীন্দ্রনাথ সেই পাণ্ডুলিপি দেখে টেখে ফেরত দিয়ে দিলেন। কিছুই বিশেষ বললেন না, কিন্তু কিছুদিনের মধ্যেই শান্তিনিকেতন থেকে প্রতিশরের ম্যানেজার শৈলেশচন্দ্র মজুমদারের কাছে একটা চিঠি পাঠালেন তিনি। তাতে লেখা ছিল, শৈলেশ, তোমার সংস্কৃতজ্ঞ কর্মচারীকে এইখানে পাঠাইয়া দাও। ব্যাস, কর্তার ইচ্ছায় জমিদারির কর্মচারী হরিচরণ বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন শান্তিনিকেতনের অধ্যাপক। তিনি শান্তিনিকেতনে যোগ দিয়েছিলেন 1902 সালে, আর সেখানে বছর 3 কাটতে না কাটতেই
রবীন্দ্রনাথ হরিচরণের কাছে একটা ভারী অদ্ভুত দাবি পেশ করলেন। বললেন, আমাদের বাংলা ভাষায় কোনো অভিধান নেই, তোমাকে একখানি অভিধান লিখতে হবে। কিন্তু অভিধান লেখা কি চারটিখানি কথা? কিন্তু রবীন্দ্রনাথ যেই জাতের জহুরি, তিনি কি আর হিরে চিনতে ভুল করবেন? হরিচরণ বন্দ্যোপাধ্যায় সেই কাজে লেগে পড়লেন। শুরু করলেন শব্দ আর তার অর্থের খোঁজ। এই অভিধান রচনার পিছনে হরিচরণ বাবু যে কতটা পরিশ্রম করতেন সেটা নিয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে সুনীতি বাবু যখনই হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতেন তখনই দেখতেন তক্তপোষের উপরে ডাই করে রাখা আছে উর্দু, ফার্সি, ইংরেজি, উড়িয়া, মারাঠি নানান ভাষার বিভিন্ন অভিধান। দ্বিজেন ঠাকুর তো তাকে নিয়ে একটা ছড়াই বেঁধেছিলেন, কোথা গো মেরে রয়েছ তলে হরিচরণ কোন গড়তে, বুঝেছি শব্দ অবধি জলে মুঠাচ্ছ খুব অরথে। তার এমন সংকল্প দেখে রবীন্দ্রনাথ এতটাই খুশি হয়েছিলেন যে রামেন্দ্র সুন্দর ত্রিপাঠীকে লিখে জানিয়েছিলেন, এই গ্রন্থখানি রচিত ও প্রকাশিত হইলে দেশের একটি মহৎ অভাব দূর হইবে। রবীন্দ্রনাথ ও হরিচরণের প্রতি সাহায্যের কোন রকম ত্রুটি রাখেননি। তার অর্থকষ্টের কথা মাথায় রেখে কাশিম বাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর কাছ থেকে 50 টাকার একটা বৃত্তি পাইয়ে দিয়েছিলেন, যেটা কিছু বছর পর বাড়িয়ে 60 টাকা করা হয়েছিল। সে যাই হোক, দিন রাত এক করে 1923 সালে মানে কাজ শুরু হওয়ার 18 বছর পরে তখন তার এই অভিধান রচনার প্রাথমিক কাজটুকু শেষ হয়। এবারে বই ছাপানোর কাজ। রবীন্দ্রনাথের তো খুব ইচ্ছে যে বিশ্বভারতী থেকেই এই বই প্রকাশ করা হোক। তিনি এটার দায়িত্ব দিলেন বিধুশেখর শাস্ত্রী এবং ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে। কিন্তু সেই সময় বিশ্বভারতীর কাছে এত টাকাই নেই। তাই এরপরে যাওয়া হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে। সেখানে রেজিস্ট্রার যা বললেন সেই শুনে তো সকলেরই মাথায় হাত। ছাপার জন্য লাগবে প্রায় 50,000 টাকা। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের মেম্বার ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কিন্তু তিনিও বিশেষ সুবিধা করতে পারলেন না। বঙ্গীয় সাহিত্য পরিষদে যাওয়া হলো, কিন্তু সেখানেও কোনো রাস্তা বেরোলো না। এবারে উপায়, এত খাটাখাটনির পর বইটা প্রকাশ করাই যাবে না। শান্তিনিকেতনে তখন রবীন্দ্রনাথ, তার ছেলে রথীন্দ্রনাথ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারা মাঝে মধ্যে এই নিয়ে মিটিং করছেন। এইভাবেই কেটে গেল প্রায় 10টা বছর। পাণ্ডুলিপি যেমন ছিল তেমনই পড়ে রইল, ছাপানোই গেল না। এর মধ্যে অবশ্য হরিচরণ বন্দ্যোপাধ্যায় পুরো অভিধানটাকে আরেকবার রিভাইজও করে ফেললেন। আর এমন সময় বইটা ছাপাতে রাজি হলেন নগেন্দ্রনাথ বসু। হ্যাঁ, সেই বিশ্বকোষেরই নগেন্দ্রনাথ বসু। তিনি ছাপাতে রাজি হলেন বটে, তবে একটা শর্ত ছিল তার। ছাপানোর কাগজের দামটা তখনই দিতে হবে তাকে, ছাপার খরচটা পরে দিলেও চলবে। আর সেই শর্তেই রাজি হলেন হরিচরণ। নিজের সবটুকু সঞ্চয় তো দিলেনই, পাশাপাশি অর্থ সাহায্য করলেন রথীন ঠাকুর, নারাজলের মহারাজা, আশ্রমিক সংঘ, বিশ্বভারতী সংসদ কর্তৃপক্ষ, আরো অনেকে। আর শেষমেশ সেই বহু প্রতীক্ষিত বঙ্গীয় শব্দকোষ ছাপার মুখ দেখল। তাও একদিনে নয়, এক এক খণ্ড করে একে একে 13 বছর ধরে প্রকাশিত হয়েছিল মোট 105টা খণ্ড। ভাবা যায়, একটা ডিকশনারির 105টা খণ্ড। আর সেই বই বিনা কমিশনে বিক্রি করার দায়িত্ব নিয়েছিল বিশ্বভারতী। ততদিনে রবীন্দ্রনাথেরও জীবন অবসান হয়েছে, আর হরিচরণ বন্দ্যোপাধ্যায়ও চোখে আর বিশেষ দেখতেই পান না। তবে সেই নিয়ে তার কোনো আক্ষেপও ছিল না, বরং তিনি নাকি বলতেন, গুরুদেবের নির্দিষ্ট কাজে চোখ দুটো উৎসর্গ করতে পেরেছি, এটাই পরম সান্ত্বনা।